ঠাকুর মহারাজ হোয়াট নট বলা হয়েছে যে আপনি আচরিত ধর্ম পরারে শিখায়, মানে মহারাজ হচ্ছে সেই কথাটার একজন একটা উজ্জ্বল দৃষ্টান্ত মহারাজ। জয়গুরু জয়গুরু জয়গুরু। প্রথমে প্রণাম জানাচ্ছি সংঘভূমিষ্ঠ আমাদের সকলের হৃদয়ে পরম আরাধ্য দেবতা সদ্গুরু শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাঙ্গারাতুল চরণে। তারপর প্রণাম জানাচ্ছি শ্রীমৎ স্বামী অপরানন্দ সরস্বতী মহারাজ, বাংলাদেশ গুরুধামের সেবায়েত এবং একমাত্র দীক্ষাচার্য, তার পুণ্য স্মৃতির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি আমার দীক্ষাচার্য মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজের রাঙ্গারাতুল চরণে। এবং প্রণাম জানাচ্ছি সঙ্গে উপস্থিত শ্রীমৎ পরমহংস চৈতন্য ব্রহ্মচারী মহারাজ চট্টগ্রাম বিভাগীয় সরস্বতী আশ্রমের অধ্যক্ষ, তার রাঙ্গারাতুল চরণে। আজকে শ্রীমৎ স্বামী অপরানন্দ সরস্বতী মহারাজের স্মৃতিচারণ অনুষ্ঠানে কিছু বলার জন্য আদিষ্ট হয়েছি। এটা আমার একটু পরম পাওয়া, সেজন্য আমি এই সংঘ অনুষ্ঠানের উপস্থাপনা পর্ষদকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রীমৎ স্বামী অপরানন্দ সরস্বতী মহারাজ, ওনার সম্বন্ধে বলতে গেলে যেমন ঠাকুর শ্রী নিগমানন্দ সম্বন্ধে বলতে গেলে আরেকজন নিগমানন্দ হতে হয়, তেমনি শ্রীমৎ স্বামী অপরানন্দ সরস্বতী মহারাজ যে কতটা পরিধি ব্যাপ্ত এবং কতটা মাহাত্ম্যপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন, সেটা বলতে গেলে তার মতো একজন ত্যাগী, তার মতো একজন কর্মবীর সেটা বলতে পারবে। আমাদের যে গুরুধাম, আপনারা সবাই জানেন আমাদের গুরুধাম একসময় অন্য ধর্মাবলম্বীদের দ্বারা দখলকৃত ছিল। সেখান থেকে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ তিনি সেটা বহু কষ্ট করে উদ্ধার করে দিয়েছেন, এবং তার উদ্ধার করা পটভূমিতে যিনি গুরুধামকে আধুনিকভাবে রূপান্তরিত করেছেন, তিলোত্তমভাবে গড়ে তুলেছেন, তিনি শ্রীমৎ স্বামী অপরানন্দ সরস্বতী মহারাজ। আপনারা যদি আমাদের গুরুধামটার জিওগ্রাফিটা আপনি যদি দেখেন যে মেহেরপুর শহর, সেই মেহেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে, এবং এই 12 কিলোমিটারের মধ্যে একটা দ্বিতীয় কোনো হিন্দু পরিবার নেই। সেরকম একটা প্রতিকূল পরিবেশে বাংলাদেশের মতো জায়গায় সেখানে উনি যে এত বড় একটা স্ট্রাকচার উনি দাঁড়া করিয়েছেন, সেটা একমাত্র ঠাকুরের কৃপাধন্য না হলে ভাবেই মানে সম্ভবপর কখনোই হবে না। কেউ যদি অনেকেই নানা রকমভাবে অনেক কিছু বলে, মানে সন্ন্যাসী মহারাজ সম্বন্ধে, কোনো সন্ন্যাসী মহারাজ সম্বন্ধে কোনো কিছু কটূক্তি করা আমাদের গৃহীদের মানে কর্তব্য না, কিন্তু কেউ যদি তারপরে যদি বলে, তার কথার একটাই উত্তর হওয়া উচিত যে কেউ যদি আমি কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কেউ যদি 10-12 বারের মতো জন্ম নেয়, তাও উনি যে কাজটা করেছেন যে ওই জায়গায়, সেটা কেউ করতে পারবে না। বর্তমান বাংলাদেশ প্রেক্ষিতে কি বলবো, 2000 সালে পরবর্তী বাংলাদেশ প্রেক্ষিতে বলুন কিংবা 2011 সাল পরবর্তী বাংলাদেশ বলুন, সবসময় এই কাজটা কঠিন ছিল, এবং সেই কাজটা কিন্তু উনি করে দেখিয়েছেন। আর মহারাজের যে চরণে আর কি বলবো, মহারাজের চরণে কিছু ব্যক্তিগত স্মৃতি আছে, যেটা যেমন আমি এটা বলি, যেটা আসলে আমাদের বর্তমান সমাজের সাথে খুব প্রেক্ষিত। মানে এমন কোনো সনাতন ধর্মাবলম্বী নাই যে জীবনে হচ্ছে মূর্তি পূজা সম্বন্ধে কোনো প্রশ্ন শুনে নেয় আর কি, যে আমরা কেন মাটি গড়ে মূর্তি গড়ে পূজা করি, কিংবা আমরা কেন ছবির পূজা করি, এরকম আর কি। তো এই মূর্তি বা আমাদের এই ছবি যে আমাদের জন্য কি, সেটা অপরানন্দ সরস্বতী মহারাজ তো নিজের আচরণের মধ্যে একবার আমাকে শিক্ষা দিয়ে গেছেন। মানে তখন তো আমি স্কুলে পড়তাম, হাই স্কুলে পড়তাম, স্বাভাবিকভাবে অনেকেই নানা রকমভাবে কটূক্তিগত জিজ্ঞেস করতো এসব সম্বন্ধে। তো ওই সময় আমাদের এখানে গ্রামে একটা অনুষ্ঠান ছিল, একটা বাড়ির ভূমি প্রবেশ অনুষ্ঠান। তো সেখানে মহারাজ ছিল, গৃহপ্রবেশ অনুষ্ঠান, সেখানে মহারাজ ছিলেন অতিথি। তো মহারাজ এসেছেন, তো ওই বাড়ির উঠানের মধ্যে হচ্ছে ঠাকুরের এরকম সোফার মধ্যে ঠাকুরের আলক্ষ্য রাখা হয়েছে, আর মহারাজের জন্য একদম পাশেই হচ্ছে মানে একটা তৈলা দিয়ে বা যেরকম ভাবে মহারাজের বসার জন্য সোফার মধ্যেই একই সোফাতে মহারাজের বসার জন্য একটা স্থান নির্ধারণ করা হয়েছে। তো আমরা সবাই তো মনে করেছি যে মহারাজ এসে ওখানেই বসবেন স্বাভাবিকভাবে। আপনি আমাদের মধ্যে তখন ওই বোধটা জাগ্রত হয় না যে এখানে ঠাকুর যে আছেন, এটা ঠাকুরই, এটা কোনো আলক্ষ্য নয়, এটা কোনো বিগ্রহ না, ঠাকুর মহারাজ স্বয়ং। মহারাজ থেকে এসে স্টেজে উঠে উনি কাউকে কিছু বলে নাই, অনেক হয়তো বকা দিতে পারে এখানে এরকম করতে, উনি কাউকে বলে, উনি তোলাটাও নেয়, ওখানে নিচের কার্পেটটা একটু ধুলা ছিল, মানুষজন যেহেতু উঠানামা করেছে, উনি ধুলার মধ্যেই উনি বসে গেছেন। এবং তারপর সবাই যখন বলতে যায় মহারাজ আপনার তো বসার জায়গা এখানে, তোমরা এখানে ঠাকুর বসে আছো, আমি ঠাকুরের সাথে বসবো, তোমরা এরকম দৃশ্যটা ভাবতে পারলে কিভাবে? তো তখন আমার এটা বিবেকের মধ্যে লাগলো যে আরে আসলে আমরা তো এতক্ষণ ধরে
এটাকে কেবল ঠাকুরের ছবি হিসেবে দেখতেছি। মানে এখানে যে আসলে স্বয়ং ঠাকুর উপস্থিত, এই বোধটা আমাদের হৃদয় জাগ্রত করে, যেটা মহারাজ নিজে তার আচরণ দিয়ে তিনি মানে আমাদের শিক্ষা দিয়ে গেছে। এবং ওইটাই তখন আছে আমার মনের মধ্যে বিভিন্ন সংশয় ছিল মূর্তি পূজা নিয়ে কিংবা বিগ্রহ পূজা নিয়ে, মহারাজের ওই আচরণটা দিয়েই সেই সংশয়টা গেছে। মানে যেটা বলা হয়েছে যে আপনি আচরিত ধর্ম পরারে শিখায়, মানে মহারাজ হচ্ছে সেই কথাটার একজন একটা উজ্জ্বল দৃষ্টান্ত মহারাজ। তারপর মহারাজ যখন অসুস্থ ছিলেন, প্রথমবার ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, আমার সৌভাগ্য হয়েছে, আমার যেহেতু ওখানে থাকি, কাছাকাছি থাকা, ওনার কিছু কিছু সেবা করার সৌভাগ্য আমার হয়েছে, পুণ্য অর্জন করার সৌভাগ্য হয়েছে। তো সে সময় আমি মহারাজকে যখন খুব অসুস্থ ছিলাম, আমি ছিলাম, করুণাকান্ত দাদা ছিল, তো মহারাজকে আমি একটা বিষয় আমি একটু জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ একটু উপদেশ দেন এই বিষয়ে। তো তখন মহারাজ খুবই সুন্দরভাবে একটা কথা বলেছিল যে সারস্বত মঠে এখন যে অভাবটা, মানে জ্ঞান চর্চার একটা অভাব দেখা দিয়েছে আর কি, যে বলছি যে সত্যানন্দ চিত্তানন্দ মহারাজ ওনাদের বইগুলো তোমার অনুসরণ করবা, ওনাদের বাদ দিলে সারস্বত মঠে থাকে কি, তো মঠকে জানতে হলে, আশ্রম জানতে হলে এসব ঝগড়া বিবাদের থেকে বেরিয়ে গিয়ে আমাদের হচ্ছে চর্চা করতে হবে। আর মহারাজ যেদিন দেহ রাখেন, মানে দুর্ভাগ্যজনকভাবে ওই দিন আমার জন্মদিন ছিল, আমি ভেবেছিলাম হয়তো মহারাজের চরণটা বন্দনা করে আমার জন্মদিনটা আরো সৌভাগ্যমণ্ডিত করবো, কিন্তু মানে আমার খুবই দুর্ভাগ্য যে 12টা হাসপাতালে আমরা গিয়েছিলাম, কিন্তু ওই দিন মহারাজ মানে আমাদের ছেড়ে নিগমলোকে যাত্রা শুরু করেন। মহারাজ আমাদের মধ্যে আছেন, অবশ্যই আছেন, এখানেও মহারাজ অবশ্যই, ঠাকুর বলেছেন যেখানে আমার আলোচনা হয় সেখানে আমি সপার্শ্বদ সহ উপস্থিত থাকি, মহারাজ অবশ্যই সেই সপার্শ্বদের মধ্যে আছেন। আমি মহারাজের কাছে আবারও চরণে প্রার্থনা আছে। আর পরিশেষে আমি বক্তব্য দীর্ঘ করবো না, একটু শেষ করে দিচ্ছি। তার আগে একটু বলি, মহারাজ ছিলেন দীক্ষাচার্য এবং ঠাকুরের কর্মী। দীক্ষাচার্যের কাজ কি? ঠাকুরের প্রচার করা এবং ঠাকুরের পরিবারে সদস্য সংখ্যার বৃদ্ধি কিংবা ঠাকুরের উপর দায়িত্ব বৃদ্ধি। কারণ ঠাকুর তো আমাদের সবাইকে উদ্ধার করে তারপর ঠাকুর যাবে। পৃথিবীতে আর কোনো গুরু মহারাজ নাই যে এমনটা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আমার একটা শিষ্য মুক্তি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি নিজে মুক্ত হব না। ঠাকুর নিজে আমাদের সবাইকে নিয়ে তিনি নিগম লোকে তিনি যাত্রা করবেন। তো অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ ছিলেন ঠাকুরের সেই একজন কর্মী। তো তার যে কর্মটা, সেই কর্মটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি আমরা ঠাকুরের মাহাত্ম্য আমাদের নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে, নিজেদের বাড়ির মধ্যে সেটা আমরা ফুটিয়ে তুলতে না পারি। আমাদের এই বাড়ি বলুন কিংবা আমাদের গায়ে বলুন, দুর্ভাগ্যবশত অনেকে সদ্গুরু চরণ ছাড়া হয়ে গেছে, যেটা আসলে কোনো মতে কাম্য নয়। স্পেশালি আমাদের নিগম পরিবার যারা আছে তাদের সন্তানরা যেন নিগম পরিবারেই থাকে, মানে ঠাকুরের মানে একটা কানেকশন। আমাদের ঠাকুরটা ঠাকুরের শিষ্য ছিল, বাবারা ঠাকুরের শিষ্য হচ্ছে, আমরা ঠাকুরের শিষ্য থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ঠাকুরের চরণ ছাড়া কখনো না হয়। এই জিনিসটা আমাদের একদম আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমাদের একটা নিজেদের মনের মধ্যে দৃঢ়ভাবে মানে গেঁথে রাখা উচিত যে অখণ্ডানন্দ মহারাজ যেটা অসমাপ্ত কর্ম সেটা যাতে আমরা প্রবাহমান রাখতে পারি এবং আমাদের সন্তানদের যাতে ঠাকুরের চরণেই আমাদের লিপ্ত থাকতে পারি, তাহলে অখণ্ডানন্দ মহারাজের এটা মানে মানে কি বলবো, তার যে কর্ম, তার যে সারা জীবন ত্যাগ তিতিক্ষা, সেটা হচ্ছে সফলকাম হবে। এবং হচ্ছে এই সফলকাম করার জন্য কিছু আছে, যে একটা হচ্ছে আমাদের নিজেদের পরম্পরা ইতিহাস ধরে রাখতে হয়, একটা হচ্ছে কার্যক্রমটা পরিচালনা রাখতে হয়। তা আমাদের মেখল গ্রামে যেহেতু স্বয়ং ঠাকুর মহারাজ এসেছিলেন, আমি এই সঙ্গের মধ্যে স্মৃতিটা অনুষ্ঠানে একটা নিবেদন রাখতে চাই মেখল গ্রামের সকল গুরু ভাই গুরু বোনের কাছে, যে আমাদের কাছে যে ঠাকুর মহারাজ এসেছিলেন, এই পাশের বাড়িতে এসেছিলেন, এটা আমাদের একটা সৌভাগ্য। এবং সেখানে ব্রজসাধু ছিলেন একজন খুবই ঠাকুরের ভক্ত, তিনি মঠে তখনকার দিনে ঋষি বিদ্যালয়ে ছাত্র ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রজসাধু যে ঠাকুরের জন্য যেসব ভক্ত পদাবলী রচনা করে গেছেন এবং তার জীবনে যেসব অলৌকিক ঘটনা, এখানে রাসবিহারী মহাশয় ওনারও যেসব অলৌকিক ঘটনা, সেগুলো কোনোখানে লিপিবদ্ধ করা হয়নি, মানে আর্য দর্পণেও সেরকমভাবে আসে না আমাদের মেখলগ্রামের ইতিহাস। তো এই ইতিহাসটা যদি যখন এখনো ওই প্রজন্মের কিছু কিছু লোক আছে যারা জানেন, আমার মেধো জ্যাঠাও জানেন, তো আপনারা যদি সেগুলা সংরক্ষণ করে রাখেন, না হলে এটা এই ইতিহাস কালের গর্ভে হারিয়ে যাবে। এবং যদি আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য যদি না দেখাতে পারি নতুন প্রজন্মের কাছে, তো তারা তো আকৃষ্ট হবে না। তো এটা আমাদের সব কর্তব্য যে ঠাকুরের প্রচারের লক্ষ্যে, ঠাকুরের ইয়ার লক্ষ্যে আমাদের হচ্ছে এই জিনিসটা ধরে রাখতে হবে। যেমন যে পুণ্ডরিকধাম, এই পুণ্ডরিকধাম আজকে সারা বিশ্বের লোক মেখলকে চিনি কিন্তু পুণ্ডরিকধামের মাধ্যমে, অথচ পুণ্ডরিকধামে যে পুণ্ডরিক ভজন কুটিরে যে শ্লোক লেখা ছিল, মানে যেটাতে ধামের সীমানা কতদূর বা এই সেই কতদূর, সেগুলা কিন্তু মানে কোনো বৈষ্ণব আচার্য পারেনি, কোনো সংস্কৃতজ্ঞ পণ্ডিত উদ্ধার করতে পারেনি। সেটা একমাত্র আমার ঠাকুর মহারাজ যখন এখানে আসছে
ঠাকুর মহারাজকে কোনো কিছু মানে কোনো বইপত্র থাকতে হয়নি, কিছু বলতে হয়। ঠাকুর মহারাজ ওই জায়গাটা দাঁড়িয়ে থেকে বলেছে যে এখানে এই জিনিসটা লেখা আছে। এখন এই জিনিসগুলা কোনো কারণবশত তারা হয়তো বিষয়টা অ্যাকনোলেজ করে না, স্বীকার করে না, এটা তাদের সীমাবদ্ধতা আমি মনে করি। কিন্তু আমাদের তো এই বিষয়গুলা প্রচার করতে হবে, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, এখন তো পরবর্তী প্রজন্ম আছে চটকদারিতে যেহেতু বেশি পছন্দ করে যে যুগে যে ধর্ম, আমাদের সেই জিনিসটাই তুলে ধরতে হবে যে দেখো আমাদের ঠাকুর মহারাজ হোয়াট নট, যেটা ফণী বিষ্ণু বলতে আমাদের ঠাকুর হোয়াট নট, আমাদের ঠাকুর সব কিছু, আমাদের ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব কিছু। আমাদের এই জিনিসটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে মানে গেঁথে দিতে হবে, যেটা স্বামী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ যে কর্মটাই করে গেছেন। তো এই কর্মগুলো আমরা যদি করে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের সাথে ঠাকুরের একটা কানেকশন করে দেবে, তাহলে এই স্মৃতি চারণ উৎসব, স্মরণ উৎসব সবগুলো একদম মানে কি বলবো, যেটা যে মহিমা সেটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। আমার বক্তব্য যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং ঠাকুর চরণে আমার ভুল জন্য ক্ষমা প্রার্থনা করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। জয় গুরু।